হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় এক দশক পরে, অর্থাৎ 10 বছর পরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে থেকে তোমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পাচ্ছ 2025 সালের স্কুল সার্ভিস কমিশন আয়োজিত এসএলএসটি পরীক্ষার জন্য। এবং পরীক্ষার প্রিপারেশনের এই মুহূর্তে তোমাদের কাছে আর মাত্র 2 মাস সময় রয়েছে। 60 দিনের একটা টার্গেট নিয়ে তোমাদের সবাইকে এগোতে হবে। এই মিশন 60 ডেজ প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে যে গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে চারিদিকে প্রচুর কোচিং সেন্টার এবং প্রচুর পরিমাণে ক্লাস হচ্ছে এবং তোমরা রীতিমতো বিভিন্ন রিসোর্স নিয়ে বিভ্রান্ত, কারণ সবাই এখন বিভিন্ন জায়গার থেকে তোমাকে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট ইত্যাদি প্রোভাইড করে দিচ্ছে। ডেটা আজকের দিনে পাওয়াটা কোনো ব্যাপার নয়, রিসোর্স আজকের দিনে পাওয়াটা কোনো ব্যাপার নয়, কিন্তু মাথায় রাখতে হবে এই রিসোর্স আর ডেটার মাঝখানে হারিয়ে গিয়ে তোমরা কিন্তু ভুল পথে পরিচালিত হচ্ছ না তো। তার কারণ ডেটা সবাই দিয়ে দিচ্ছে, মার্কেটে প্রচুর বই চলে এসছে এবং খুব দ্রুত সেই বইগুলো প্রকাশিত হয়েছে। দ্রুত প্রকাশ করতে গিয়ে পাবলিশার্সরা তাড়াহুড়ো করতে গিয়ে সেখানে টাইপিং মিস্টেক, সেখানে ইনফরমেশনের মিস্টেক ইত্যাদি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং বইগুলোতে আমরা লক্ষ্য করছি ম্যাক্সিমাম বইতে প্রচুর ভুল ভ্রান্তি থাকছে। তার কারণ এত কম সময়ে বই প্রকাশিত হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে উপযুক্ত প্রুফ রিডিং হয়নি, যে পরিমাণ প্রুফ রিডিং করার দরকার ছিল। আবার অধিকাংশ জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে যে রিসোর্সগুলো ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে, টেলিগ্রামে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরে বেড়াচ্ছে, সেই রিসোর্সগুলোর সত্যতা এবং সেই রিসোর্সগুলো কতটা অথেন্টিক সেটা নিয়েও নানান রকম প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কি করণীয়? আমাদের ব্যক্তিগত অভিমত, তোমরা তোমাদের টেক্সট বইগুলো, অথেন্টিক টেক্সট বইগুলো যেগুলো রয়েছে সেই বইগুলোই পড়া উচিত। এবার তোমাদের মনে হতে পারে যে এই অথেন্টিক টেক্সট বইগুলো আমরা এত কম সময়ের মধ্যে কি করে পড়ে কমপ্লিট করব? দেখো, এই প্রশ্নটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা তোমাদেরকে সাবজেক্ট স্পেসিফিক যারা এক্সপার্ট রয়েছেন এবং বিগত দিনে যারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে যারা স্বনামধন্য অধ্যাপক, যারা স্কুল সার্ভিস কমিশনের এই প্রিপারেশনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছেন, লেখক, তাদেরকে আমরা নিয়ে আসছি। আগামী বেশ কয়েকদিন, অর্থাৎ প্রায় শুক্রবার পর্যন্ত আমাদের এই লাইভ সেশনগুলো থাকবে। তোমাদের যা কিছু প্রবলেম সেগুলো তোমরা জানাবে। আজকে যেরকম ঠিক সন্ধে 7:30টায় আমি তোমাদের জন্য নিয়ে আসছি ইংরেজির অত্যন্ত জনপ্রিয় একজন অধ্যাপক তনুময় পান্ডা স্যার। প্রসঙ্গত উল্লেখ্য, তনুময় পান্ডা স্যার কিন্তু 2016 সালের এসএলএসটি পরীক্ষায় 11-12 যে পরীক্ষা হয়েছিল তাতে সফল হয়েছিলেন এবং চাকরি করছিলেন। তারপর তিনি কলেজ সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটি কলেজে অধ্যাপনা কাজে যুক্ত হয়েছেন। বেশ কয়েক বছর হলো। তিনি তার অভিজ্ঞতা দিয়ে বলবেন, বোঝাবেন কি করে ইংরেজিতে এসএলএসটি প্রিপারেশন নেবে এবং কি করে এই 60 দিনের মধ্যে তুমি প্রস্তুতি নেবে। তার আগে কতগুলো গুরুত্বপূর্ণ কথা আমাদের মনে হয়েছে এই মুহূর্তে তোমাদেরকে শেয়ার করা উচিত, যে কথাগুলো আমি এক এক করে বলবো। এই সময়টা ঠিক 60 দিনের যে মিশন এসএলএসটি 2025 60 ডেজ প্রিপারেশন স্ট্র্যাটেজি, সেখানে তোমাকে ঠিক কিভাবে কোন স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। ডেফিনেটলি এটা আমাদের মনে হয়েছে এই স্ট্র্যাটেজি অবলম্বন করা উচিত। তবে ব্যক্তি নিরিখে এই স্ট্র্যাটেজি অন্য হতে পারে, ব্যক্তি নিরিখে স্ট্র্যাটেজি পরিবর্তন হতে পারে। আমরা ইন জেনারেল একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব
ভালো লাগলে অবশ্যই তোমরা ভেবে দেখতে পারো এই পথে এগোবে কি এগোবে না। আমরা ওপিনিয়ন দিতে পারি, কিন্তু ডিসিশন তোমাদের। ওপিনিয়ন তুমি অনেকের নেবে, কিন্তু ডিসিশন বা সিদ্ধান্ত কিন্তু তোমাকেই নিতে হবে। চলো আমরা দেখে নিই আমরা আসলে আমাদের অবজারভেশনে কি কি বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। আমাদের এই দীর্ঘ অভিজ্ঞতার নিরিখে আমাদের যা যা মনে হয়েছে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে নেব। চলো। ফার্স্ট হচ্ছে এই 60 ডেজ, এই যে স্ট্র্যাটেজিতে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হয়েছে, সেটা হচ্ছে একটা ওয়েল স্ট্রাকচার্ড স্ট্র্যাটেজি, যেটা ভীষণ সায়েন্টিফিক হওয়া উচিত। সেটা হচ্ছে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের প্রত্যেককে তোমাদের সিলেবাসটা তোমাদের নিজেদের কাছে রাখতে হবে। প্রথমেই যেটা প্রথম গুরুত্বপূর্ণ জায়গা, নো দ্য সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নটাকে তোমাকে জানতে হবে এবং সিলেবাসটাকে জানতে হবে। তার কারণ সিলেবাসটা তুমি জানলে এবং এক্সামের পদ্ধতিটা কি সেটা জানতে হবে। আমরা অবজারভেশন করেছি এবং আমাদের অবজারভেশনে এইটা উঠে আসছে যে 60% প্রশ্ন আসছে মূলত ফ্যাক্ট বা ডেটা ওরিয়েন্টেড প্রশ্ন, আর 40% প্রশ্ন আসছে কনসেপচুয়াল প্রশ্ন। এবার ফ্যাক্ট বা ডেটা ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো, সেই ডেটা ওরিয়েন্টেড যে ইনফরমেশনগুলো সেগুলো সবাই সব জায়গাতে পেয়ে যাচ্ছে এবং বিভিন্ন বই সেখানে রয়েছে, রেফারেন্স বই রয়েছে, সেখান থেকে তুমি 60% ডেটা ওরিয়েন্টেড প্রশ্নের উত্তর করে ফেলতে পারবে। কিন্তু 40% যে কনসেপচুয়াল প্রশ্ন রয়েছে, সেই 40% কনসেপচুয়াল প্রশ্নের জন্য কিন্তু তোমাকে টেক্সট বইয়ের উপর নির্ভর করতে হবে এবং তোমাকে স্পেসিফিক সিলেবাসে যে টপিক বা যে এরিয়া রয়েছে সেই এরিয়ার থেকে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেকেন্ড হচ্ছে মেক এ স্টাডি প্ল্যান। সেই স্টাডি প্ল্যানটা তোমাকে করে নিতে হবে অবশ্যই একটা 60 ডে স্টাডি প্ল্যান, অর্থাৎ একটা নির্দিষ্ট রুটিন তোমাকে করতে হবে, যেটা 60 দিনের একটা কমপ্লিট রুটিন এবং স্টাডি প্ল্যান। সেখানে তোমার সেলফ স্টাডির জন্য কতটা সময় তুমি রাখবে, কোনো টিচারের কাছে কিংবা কোনো ইউটিউবে তুমি ক্লাস করবে, সেখানে তোমার বা কোনো কোচিং সেন্টারে ক্লাস করছো, সেটার জন্য তোমার কতটা টাইম থাকছে, তোমার রিভিশন করার জন্য টাইম এবং তোমার প্র্যাকটিস মক টেস্ট করার জন্য টাইম, ইত্যাদি বিষয়গুলোকে মাথায় রেখে তোমাকে একটা 60 ডের একটা স্টাডি মেটেরিয়াল, একটা স্টাডি প্ল্যান তৈরি করতে হবে। 60 ডেজ স্টাডি প্ল্যান সেটা কিন্তু খুব দরকার। থার্ড হচ্ছে স্টাডি রিসোর্স। স্টাডি রিসোর্স ভীষণ অথেন্টিক হওয়া চাই এবং মনে রাখবে যে এই রিসোর্স এত বেশি হয়ে গেছে এবং এই রিসোর্স যদি তুমি না ম্যানেজ করতে পারো তাহলে কিন্তু তোমার মাইন্ড ম্যানেজমেন্ট এবং প্লাস তোমার টাইম ম্যানেজমেন্টে সমস্যা হবে। এই মাইন্ড ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট যদি তুমি না করতে পারো তাহলে তুমি কিন্তু পরীক্ষায় সফল হবে না। সেখানে কিন্তু এই রিসোর্সের উপরে রিসোর্স ম্যানেজমেন্ট করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই রিসোর্স ম্যানেজমেন্টটা মাইন্ড ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্টের উপর ভীষণ এফেক্ট ফেলে। যদি আমি এরকম একটা ত্রিভুজকে আঁকি, সেখানে যদি এর উপরে তোমার মাইন্ড ম্যানেজমেন্ট রাখি, এখানে তোমার থাকবে টাইম ম্যানেজমেন্ট এবং এখানে থাকবে রিসোর্স ম্যানেজমেন্ট। মানে বুঝতেই পারছো এই পুরো তিনটে জিনিসকে তোমাকে ম্যানেজ করতে হবে। রিসোর্স ম্যানেজ করতে হবে, মাইন্ডকে ম্যানেজ করতে হবে এবং টাইমকে ম্যানেজ করতে হবে। এই সময় এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। ফোর্থ হচ্ছে ফুল লেন্থ মক টেস্ট, সেকশনাল মক টেস্ট, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ মক টেস্ট, আর সেটা কিন্তু রেগুলার বেসিসে মক টেস্ট দেওয়া উচিত। ফুল লেন্থ মক টেস্ট অনেকটা সিলেবাস এগিয়ে গেলে, মিনিমাম তোমার সিলেবাসটা যখন 60% মতো এগিয়ে যাবে তখনই কিন্তু তুমি ফুল লেন্থ মক টেস্ট দেবে। তার আগে উচিত সেকশনাল মক টেস্ট অথবা চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ মক টেস্ট দেওয়া। প্লাস যেটা দরকার সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামসে যেটা দরকার সেটা হচ্ছে রিভিশন রিভিশন রিভিশন। প্রচুর রিভিশন করতে হবে। তুমি শুধু পড়েই চলেছো, নতুন টপিক পড়েই চলেছো কিন্তু রিভিশন দিচ্ছ না, এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। আমাদের মোটামুটি আমরা সারাদিন যেটা পড়বো আমাদের কিন্তু রাত্রিবেলা অ্যাটলিস্ট 2 আওয়ার্স আমাদের কিন্তু রিভিশনের জন্য টাইম রাখতে হবে। আর ফিফথ হচ্ছে সাকসেস টিপস। এই সাকসেস টিপসটা তাদের কাছেই তুমি নাও যারা সাকসেস পেয়েছে।
যারা সাকসেস পেয়েছে তারা সাকসেস পাওয়ার পথটাই তোমাকে সঠিকভাবে দেখাতে পারবে, যারা সাকসেস পায়নি তারা কি করে তোমাকে সাকসেস টিপস দিতে পারবে। সুতরাং সাকসেস টিপসটা তাদের কাছেই নেওয়া উচিত যারা অলরেডি সাকসেস পেয়ে গেছে। এরপরে হচ্ছে আমি বললাম যে সিলেবাস এবং এক্সাম প্যাটার্নটাকে জানবে, এবং সিলেবাসে তোমার যে মেইন সাবজেক্ট যেগুলো আছে সেই সাবজেক্ট, যার যেটা সাবজেক্ট সেটাকে জানবে। দেন হচ্ছে পরে যেটা আসবে সেটা হচ্ছে, এবারে তোমরা জানো যে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন এটার উপরে কিন্তু একটা মার্কস রয়েছে, এবং সেই মার্কস আমরা দেখতে পাচ্ছি 10+10 ইকুয়াল টু 20 মার্কস কিন্তু রয়েছে ইন্টারভিউ প্লাস ডেমনস্ট্রেশন। এবার রিটিন এক্সামের পরে তোমার যে ধাপটা আসবে সেটা হচ্ছে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য কমিউনিকেশন স্কিল, কনফিডেন্স এবং সাবজেক্ট নলেজের যে ডেপথ, সেই তিনটে জিনিস কিন্তু লাগবে। এগুলোকে আমি সবগুলোকে প্লাস প্লাস করে দিলেই বিষয়টা আরো ভালোভাবে বোঝা যাবে। কারণ তুমি যেহেতু টিচার, তাহলে তোমার টিচারের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমার সাবজেক্ট নলেজটা কিরকম আছে, সাবজেক্ট নলেজে তোমার ডেপথটা কি আছে সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে তোমার নিজের নলেজ আছে, তুমি নিজে সেই নলেজের উপরে কতটা কনফিডেন্ট, অর্থাৎ তোমার কনফিডেন্স কিরকম আছে, অর্থাৎ অথেন্টিক সোর্স থেকে নির্ভুল সাবজেক্ট ডোমেনে তোমার নলেজ, সেটা যদি তোমার থাকে তাহলে তোমার কনফিডেন্স অটোমেটিক্যালি তৈরি হবে। এবং তুমি যদি খুব ভালো করে তোমার বিষয়ে এক্সপার্ট হও, তোমার বিষয়টা তুমি রেগুলার চর্চার মধ্যে থাকো, রেগুলার পড়াশোনার মধ্যে থাকো, যদি তোমার পড়াশোনার মধ্যে কোনো গ্যাপ না তৈরি হয় তাহলেই কিন্তু তোমার কনফিডেন্স তৈরি হবে এবং তুমি কিন্তু ভালোভাবে তোমার সাবজেক্টের উপরে দখলটা রাখতে পারবে। দেন তুমি নিজে জানো, কিন্তু অপরকেও তোমাকে জানাতে হবে, কারণ তুমি শিক্ষক। তুমি যেটা জানো সেটা একজনের কাছে পৌঁছে দিতে হবে, একজন নয় একাধিক জন, শত কিংবা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই জন্য সেটা কিভাবে পৌঁছাবে? কমিউনিকেশন স্কিলের মাধ্যমে। কমিউনিকেশন স্কিলে এখানে আমরা একটা জিনিস জানি যে আমরা আসলে একটা মেসেজ দিই, সেটা এখানে কিন্তু একজন সেন্ডার মেসেজ দেন, এখানে সেন্ডার হচ্ছে টিচার। এবার একটা চ্যানেলের মাধ্যমে তুমি মেসেজ দিচ্ছ, আর যিনি রিসিভার, এখানে রিসিভার হচ্ছে তোমার স্টুডেন্ট, সে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করছে। এবারে এই যে সেন্ডার থেকে রিসিভারে এই যে অ্যাকসেপ্ট করছে একটা মেসেজ, বা তুমি যেটা বোঝাতে চাইছো, যেটা বলতে চাইছো, সেইটার রিসিভার খুব ভালো করে অ্যাকসেপ্ট করতে পারবে যদি তোমার কমিউনিকেশন স্কিলটা ভালো হয়, তুমি যদি একটা বিষয়কে ভালোভাবে বোঝাতে পারো। সেই জন্য ইন্টারভিউতে কিন্তু কমিউনিকেশন স্কিল, কনফিডেন্স এবং সাবজেক্টের ইনডেপথ নলেজ, এই তিনটে জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা গুরুত্বপূর্ণ, এই তিনটে জিনিস গুরুত্বপূর্ণ তোমার ডেমনস্ট্রেশন বা ডেমনস্ট্রেশন যে ক্লাসটা দেবে, যেটাকে আমরা সংক্ষেপে ডেমো ক্লাস বলি, সেখানকার জন্যও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে মেক এ রিয়েলিস্টিক স্টাডি প্ল্যান। এইখানে একটা বিষয় ভাবা উচিত, সেটা হচ্ছে রিয়েলিস্টিক স্টাডি প্ল্যান। কারণ এখন আমাকে মাথায় রাখতে হবে যে এখানে যারা পরীক্ষা দেবেন তাদের মধ্যে অনেকে আছেন ফ্রেশার্স, অনেকে আছেন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তারা সেই কাজ বা চাকরিটা ছেড়ে শুধুমাত্র এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, সেই রকম অবস্থায় খুব মিনিমাম পার্সেন্টেজ মানুষ থাকবেন, কিন্তু সবাই থাকতে পারবেন না। আবার যারা ফ্রেশার্স, তাদের মধ্যে অনেকে কিছু না কিছু কাজের মধ্যে যুক্ত হয়ে গেছে। পুরোপুরি ফ্রেশার্স ক্যান্ডিডেট পাওয়া খুব কঠিন। এবার নিজেদের রিয়েলিস্টিক পজিশনে থেকে ঠিক কতটা সময় বের করতে পারবেন সেইটা অনুযায়ী একটা রিয়েলিস্টিক স্টাডি প্ল্যান করা উচিত। অর্থাৎ আপনি ভেবে নিলেন যে আমি 10 থেকে 12 ঘন্টা পড়বো, কিন্তু আদতে 10 থেকে 12 ঘন্টা পড়ার মতো অবস্থা আপনার নেই, সেইটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনি শুরু করলেন, তারপর হতাশ হয়ে যাবেন। যে স্টাডি প্ল্যানটা করবেন সেটা যেন কনসিস্টেন্সি বজায় থাকে সেটার, এবং সেটা আপনি কন্টিনিউ করতে পারেন। আমরা বলবো 5 থেকে 7 ঘন্টা যদি এফেক্টিভ স্টাডি করেন এবং সকালবেলা এবং সন্ধ্যেবেলা মনঃসংযোগ করেন এবং সব রকমের ডিস্ট্রাকশন, উত্তেজনা থেকে নিজেকে দূরে রাখেন এবং খুব পিসফুলি এবং হ্যাপিলি থাকেন, এবং আপনাদের একটা কথা প্রসঙ্গত বলে রাখি, খুব শান্ত এবং আনন্দময় অবস্থাতেই কিন্তু
আপনার মস্তিষ্কে সব থেকে বেশি আপনি ইনফরমেশন বেশি পরিমাণে আপনি সেটাকে অ্যাসিমিলেট করতে পারবেন, এবং কোনো একটা কনসেপ্টকে বোঝার জন্য কিন্তু আপনার ফ্রেশ মাইন্ড থাকা দরকার। অর্থাৎ আপনাকে আনন্দে থাকতে হবে, আপনাকে শান্ত থাকতে হবে, স্থির থাকতে হবে, স্থিতর মানে স্থিতপ্রজ্ঞের মতো থাকতে হবে। গীতায় একটা শ্লোক আছে, সেটা হচ্ছে দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতর্ধি মুনি উচ্চতে। অর্থাৎ আপনার যে পরিস্থিতিই হোক না কেন, এই 2 মাসে আপনাকে স্থিতপ্রজ্ঞ অবস্থাতেই থাকতে হবে। দুঃখে আপনি উদ্বিগ্ন হবেন না, আবার সুখে অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে উঠবেন না। যে পরিস্থিতিই হোক না কেন আপনাকে সমস্ত পরিস্থিতিতেই স্থির থাকতে হবে, কারণ আপনি একটা বড় লক্ষ্য, বড় গোল অ্যাচিভ করার জন্য সংকল্প গ্রহণ করেছেন এবং সেদিকেই আপনি এগিয়ে চলছেন। সুতরাং এই মুহূর্তে যাই আসুক না কেন আপনি কিন্তু নিজে স্থির থাকবেন এবং সিচুয়েশনকে হ্যান্ডেল করবেন। কারণ আপনি মনে রাখবেন যে বিগত দিনে আপনি অনেক সিচুয়েশনকে হ্যান্ডেল করেছেন এবং অনেক সমস্যা নিজেই সমাধান করেছেন। সুতরাং এই যে 2 মাসে আপনি রিয়েলিস্টিক একটা স্টাডি প্ল্যান করছেন, সেই জায়গাতে আপনি একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সামনের দিকে এগিয়ে চলবেন। সেই জন্য আমাদের মনে হয় 5 থেকে 7 ঘন্টা আপনি আপনার ফাউন্ডেশনটা বিল্ড করার জন্য আপনি পুরো আপনার সেলফ স্টাডিটা 5 থেকে 7 ঘন্টা রাখুন। তারপরের যে স্টাডি আওয়ারটা সেটা আপনি বিভিন্ন ইউটিউব ক্লাস কিংবা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হলে সেখানে ক্লাস কিংবা মক টেস্ট ইত্যাদির জন্য রাখুন, কিন্তু আপনার সেলফ স্টাডির টাইমটা যেন 5 থেকে 7 ঘন্টা হয় মিনিমাম। এটা মিনিমাম, তার থেকে যারা বেশি সময় দিতে পারবে ভীষণ ভালো। কিন্তু রিয়েলিস্টিক স্টাডি প্ল্যানে আমি ওভারঅল সবার কথা মাথায় রেখে বলছি, তার কারণ হচ্ছে যে সবাই হয়তো এতটা সময় নাও পেতে পারে, বিভিন্ন কাজের মধ্যে যুক্ত আছে। দেন যেটা এই ফাউন্ডেশনে যে যে জায়গাগুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার সাবজেক্টের যে ফান্ডামেন্টাল জায়গাগুলো রয়েছে সেই ফান্ডামেন্টাল জায়গাগুলোকে আপনাকে তার ডেটা এবং তার কনসেপচুয়াল জায়গাগুলোকে কিন্তু আপনাকে অত্যন্ত সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। অর্থাৎ একটা ক্লিয়ার কনসেপ্ট এবং একটা বলা যেতে পারে সাফিসিয়েন্ট ডেটা আপনার থাকবে আপনার সাবজেক্টের যে ফান্ডামেন্টাল এরিয়া আছে সেই ফান্ডামেন্টাল এরিয়াগুলোতে। তারপরে হচ্ছে আপনাকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে আপনার স্ট্রেংথ এবং উইকনেস কোন কোন জায়গাতে রয়েছে। আপনার যে জায়গাগুলোতে উইক রয়েছে সেই জায়গাগুলোতে আপনি কি করে সেই উইক জোনটাকে ওভারকাম করে সেখানটাতেই আপনি একটা স্ট্রেংথ জোন ক্রিয়েট করতে পারবেন, সেটার জন্য আপনাকে ভাবতে হবে, প্রয়োজনে এক্সপার্টদের সাহায্য নিতে হবে এই জায়গাটাতে। আর যেটা আমি বলবো সেটা হচ্ছে ডেইলি রিডিং মিনিমাম 6 to 8 আওয়ার্স করতে হবে। এবার এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার আপনি 5 থেকে 7 ঘন্টা বললেন, আবার ডেইলি রিডিং বলছেন 6 থেকে 8 ঘন্টা, এটা কেন? দেখো, আমি 1 ঘন্টা বেশি রেখেছি। 1 ঘন্টা তুমি আসলে পড়বে তোমার সাবজেক্ট রিলেটেড কোটেক্সট এবং কনটেক্সটগুলোকে, অর্থাৎ তোমার সাবজেক্টের সঙ্গে রিলেটেড আরও কিছু কিছু এরিয়া আছে, টপিকের সঙ্গে আরও কিছু কিছু রিলেটেড এরিয়া রয়েছে যেগুলোকে তোমার একটুখানি দেখা উচিত, একটুখানি পড়া উচিত বা একটু চোখ বুলিয়ে নেওয়া উচিত। কারণ আমরা প্রশ্নের ক্ষেত্রে দেখি একটা দুটো এমন প্রশ্ন দেয় যেটা হয়তো ডাইরেক্ট সেই সিলেবাস বা ডাইরেক্ট টপিকের সঙ্গে রিলেটেড নয়, বাট ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে সেই টপিকের সঙ্গে রিলেটেড কোনো একটা বিষয় কিন্তু তোমাদের দিতে পারে। সেই জন্য আমি বলছি মিনিমাম ডেইলি রিডিংটা 6 to 8 আওয়ার্স রাখতেই হবে। কারণ যদি তোমার ফান্ডামেন্টাল এরিয়াটা 5 থেকে 7 ঘন্টা পড়ো, তাহলে তোমার 1 ঘন্টা রাখতে হবে ফান্ডামেন্টাল এরিয়ার বাইরে গিয়ে একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা তোমাকে অ্যাটলিস্ট 1 ঘন্টা করতে হবে। আর লাস্ট যে কথাটা এখানে আমি বলবো সেটা হচ্ছে অ্যাটলিস্ট 2 আওয়ার্স রিভিশন দিতে হবে।
মিনিমাম সারাদিনে তুমি যদি 6 থেকে 8 ঘন্টা পড়ো বা 5 থেকে 7 ঘন্টা পড়ো, অথচ তুমি 2 ঘন্টা মিনিমাম রিভিশনের জন্য না রাখো, তাহলে কিন্তু পড়াশোনাটা এফেক্টিভ হবে না। এটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ এবং এটা একেবারে সায়েন্টিফিক স্টাডি মেথড। যদি তুমি রিভিশন অ্যাটলিস্ট তোমার টোটাল পড়ার মধ্যে 2 ঘন্টা না রাখো, মানে 6 থেকে 8 ঘন্টা পড়ছো অথচ 2 ঘন্টা তুমি তার মধ্যে রিভিশন আওয়ার রাখছো না, তাহলে কিন্তু খুব মুশকিল, এখানে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। সেই জন্য যতটা পড়ছো ততটা কিন্তু তোমাকে ঠিকঠাক রিভিশন দিতে হবে এবং এই রিভিশন ডেইলি রিভিশন, তারপর উইকলি একটা পড়া হলো, সেই উইকলি পড়ার বেসিসে আরেকটা উইকলি রিভিশন চলবে। ডেইলি পড়ার বেসিসে যেরকম একটা ডেইলি রিভিশন চলবে, সেরকম উইকলি পড়া হয়ে গেলে উইকলি বেসিসে একটা রিভিশন প্ল্যান করতে হবে। আবার মান্থলি পুরোটা পড়া হয়ে গেলে মান্থলি একটা রিভিশন প্ল্যান করতে হবে। এই রকমভাবে ডেইলি রিভিশন প্ল্যান, উইকলি রিভিশন প্ল্যান এবং মান্থলি রিভিশন প্ল্যান। এবং তারপর 2 মাস পরে তোমার আর যে সেপ্টেম্বরে যে পরীক্ষা হবে ফার্স্ট উইক বলছে, ওই লাস্ট উইকে তুমি অনলি রিভিশন অনলি রিভিশন অনলি রিভিশন, অর্থাৎ ওই লাস্ট 1 সপ্তাহ কি 10 দিন তুমি কিন্তু একেবারেই নতুন টপিক পড়বে না, অনলি রিভিশন করবে। এরপরে হচ্ছে অ্যাডিশনাল কিছু টিপস যেটা আমাদের মনে হয় দেওয়ার দরকার আছে, সেটা হচ্ছে তোমাকে বারবার আমি বলছি রিভাইজ করতে হবে, রিভাইজ করতে হবে। এই ডেইলি রিভিশনটা কিন্তু একেবারেই বাদ দেবে না। ডেইলি মক টেস্ট দাও, কিংবা মক টেস্ট বা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ যেখানে লাইভ ক্লাস হচ্ছে সেই লাইভ ক্লাসে জয়েন করো এবং সেখানে তুমি কমেন্ট করো, অ্যান্সার কতটা দিতে পারছো জেনে নাও এবং সেখানে অ্যান্সারের যে ক্লারিফিকেশন দেওয়া হচ্ছে, এক্সপ্লেনেশন করা হচ্ছে, সেইগুলো একটু দেখো। তারপরে হচ্ছে অতিরিক্ত প্রেশার নিয়ে কখনোই তুমি শরীরকে খারাপ করবে না, সে মেন্টাল প্রেশার হোক কিংবা তুমি খাওয়া দাওয়া অনিয়মিত করছো, স্নান খাওয়া অনিয়মিত করছো, তোমার রুটিন লাইফ ব্রেক হচ্ছে, এখানে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এফেক্ট হবে। সুতরাং তোমার ডেইলি তোমার ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত তোমার পুরো একটা রুটিন লাইফ তোমাকে মেনটেন করতে হবে। তুমি যে টাইমে প্রত্যেক দিন স্নান করো সেই টাইমেই স্নান করতে হবে, যে টাইমে তোমার খাওয়ার যে তোমার ডেইলি রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী তোমাকে খেতে হবে, রুটিন অনুযায়ী তোমাকে ঘুমোতে হবে, রুটিন অনুযায়ী ঘুম থেকে উঠতে হবে এবং একটু মেডিটেশন, একটু যোগা, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, একটু হাঁটাহাঁটি করা, কারণ ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখতে হবে এবং যত ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে, হাঁটাহাঁটি করলে, একটু হালকা যোগা করলে, ব্যায়াম করলে, মনঃসংযোগ করলে ব্লাডে অক্সিজেন খুব ভালোভাবে সঞ্চালিত হবে, তখন কিন্তু ব্রেন অ্যাক্টিভ থাকবে, শরীর তরতাজা থাকবে। সুতরাং হেলদি খাবার খেতে হবে, এই সময় কিন্তু উল্টোপাল্টা খাওয়া যাবে না। ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো রোদ, এই সময়টায় কিন্তু যতটা সম্ভব নিজেকে একটুখানি শরীর যাতে সুস্থ থাকে সেইটা মাথায় রাখতে হবে, কারণ শরীর আদ্যম খলু ধর্ম সাধনম। এই শরীরকে যদি তুমি ঠিক না রাখো তাহলে কিন্তু তুমি কখনোই তোমার পড়াশোনাটাকে ঠিকঠাক চালিয়ে নিয়ে যেতে পারবে না। থার্ড হচ্ছে স্টে মোটিভেটেড অ্যান্ড অ্যাভয়েড ডিস্ট্রাকশনস। দেখো চারিদিকে প্রচুর নেগেটিভ মানুষজন রয়েছে যারা তোমাকে নেগেটিভ কথাবার্তা বলবে এবং সোশ্যাল মিডিয়া বিশেষ এবং বিভিন্ন মিডিয়া, বিভিন্ন চ্যানেলগুলো তাদের টিআরপি বাড়ে নেগেটিভ খবর পরিবেশন করে এবং এই নেগেটিভ খবরগুলোর দিকে একদম মাথা ঘামাবে না। নেগেটিভ মানুষজন যারা নেগেটিভ কথাবার্তা বলছে তাদের থেকে দূরে থাকবে, সবসময় মোটিভেটেড থাকবে এবং যে কোনো ধরনের ডিস্ট্রাকশন সেইটার থেকে এই 2 মাস নিজেকে প্রোটেক্ট করবে, অর্থাৎ সব রকমের ডিস্ট্রাকশন থেকে দূরে রাখবে, নিজেকে সুরক্ষিত রাখবে। কোনো ধরনের ডিস্ট্রাকশনে কিন্তু তুমি ফাঁদে পা দেবে না, সবসময় মোটিভেটেড থাকবে এবং তোমার মনের মধ্যে তুমি এটাই মন্ত্রের মতো উচ্চারণ করবে, তুমিই পারবে, তুমিই পারবে, তুমিই পারবে। সকালে উঠে তুমি মনে মনে এটা বলতে পারো যে আমি জীবনে অনেক বড় বড় বাধা অতিক্রম করে অনেক সফল কাজকর্ম করেছি, অনেক জায়গাতে আমি সফল হয়েছি, সুতরাং আমি এই জায়গাটাতেও সফল হব এবং আমার দৃঢ় বিশ্বাস আমি যদি সৎভাবে এবং অনেস্টলি খুব মন দিয়ে নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করি এবং এই 2 মাস আমি যদি কষ্ট করি এবং স্যাক্রিফাইস করি তাহলে আমি নিশ্চয়ই সফল হব। তারপরে হচ্ছে তোমার যা যা ডাউট থাকবে, ক্লিয়ার ইওর ডাউটস প্রম্পটলি। তোমার যা যা ডাউট থাকবে সেই ডাউটগুলোকে কিন্তু তোমাকে প্রপার ওয়েতে সলিউশন করতে হবে। এই জায়গাতে তুমি চাইলে কোনো সাবজেক্ট এক্সপার্টের হেল্প নিতে পারো, ভালো বই পড়তে পারো, অথেন্টিক টেক্সট বই পড়তে পারো। তারপরে হচ্ছে মক এক্সামস তোমাকে দিতে হবে এবং এই মক টেস্ট তোমাকে এই কারণে দিতে হবে যে তোমার প্রোগ্রেসটা ঠিক কোন জায়গাতে হচ্ছে
সেইটা তুমি দেখে নেবে। আর থার্ড হচ্ছে জিডি, নিজেদের মধ্যে আলোচনা করবে। পিয়ার গ্রুপ লার্নিং ভীষণ এফেক্টিভ, এবং তোমরা যদি কোনো কোচিং সেন্টারে ভর্তি হও বা নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে একটা গ্রুপ ক্রিয়েট করো এবং নিজেরা তোমরা আলোচনা করো, তাহলে কি হবে, এই যে গ্রুপ স্টাডি করছো সেখানে কিন্তু তোমাদের মনে রাখবে এই পিয়ার গ্রুপ লার্নিংয়ের এফেক্ট কিন্তু মারাত্মক। আমি নিজে আমার ছাত্র জীবনে আমি একটা রেসিডেন্সিয়াল কলেজে, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজে যখন পড়াশোনা করতাম, আমাদের ফুললি রেসিডেন্সিয়াল, এবং বিশ্বাস করো আমরা এই গ্রুপ স্টাডি বা এই যে আমাদের পিয়ার গ্রুপ লার্নিং, এটার দ্বারা প্রচুর উপকৃত হয়েছি। এবং আমরা কোনো টিউশন নিতাম না, আমরা নিজেরা পড়াশোনা করেছি, আমরা সিনিয়র দাদাদের হেল্প নিয়েছি, আমরা আমাদের পিয়ার গ্রুপে আমাদের যারা বন্ধুরা রয়েছে তাদের কাছে গেছি, কোনো একটা প্রবলেম আমরা বুঝতে পারছি না, সেই প্রবলেমটা আমাদের সলভ করে দিয়েছে আমাদের বন্ধুরাই। সুতরাং পিয়ার গ্রুপ লার্নিংটা কিন্তু ভীষণ মারাত্মক, এবং গ্রুপ স্টাডিটা ভীষণ এফেক্টিভ এবং ভীষণ হেল্পফুল। এবং যখন তুমি গ্রুপ স্টাডি করবে, মাথায় রাখবে এই গ্রুপ স্টাডি করার সময় যে বিষয়গুলো তোমরা আলোচনা করছো সেগুলো দেখবে খুব লং টার্মে মনে থাকে, এবং পরীক্ষার হলে তোমাদের এগুলো ভীষণ হেল্প করে। সেই জন্য একটা গ্রুপ তৈরি করে নাও এবং গ্রুপ স্টাডি করো। লাস্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, এবং এই টাইম ম্যানেজমেন্ট করতে হবে। এই টাইম ম্যানেজমেন্টটা তোমার কিভাবে করতে হবে সেটা হচ্ছে স্টাডির ক্ষেত্রে, ওটার ক্ষেত্রে তো তুমি টাইম ম্যানেজমেন্ট করবেই, তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। কারণ তুমি সময় পাচ্ছ পরীক্ষার জন্য, 60 নম্বরের উত্তর করার জন্য 60টা প্রশ্ন থাকবে, এবং সেই 60টা প্রশ্নের উত্তর করার জন্য তুমি পাচ্ছ মাত্র 1.5 ঘন্টা। সুতরাং এখানে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা ভীষণ ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমি বলছি যে 60% প্রশ্ন কিন্তু আমরা দেখব যে একদম স্ট্রেট ফরওয়ার্ড, ইনফরমেটিভ, ডেটা ওরিয়েন্টেড প্রশ্ন আসে, কিন্তু 40% প্রশ্ন আসবে একদম কনসেপচুয়াল। সেগুলো কিন্তু তোমাকে ভাবতে হবে, ভেবে উত্তর করতে হবে। এখানে কিন্তু টাইমটা তোমার কাছে ফ্যাক্টর হয়ে যাবে ওই 40% অ্যান্সার করার জন্য। কারণ আর যদি তুমি সঠিকভাবে ভাবতে না পারো, একটু সময় নিয়ে না ভাবো, প্রশ্নটা ভালো করে না পড়ো, এবং প্রশ্নের ল্যাঙ্গুয়েজও অনেক ঘুরিয়ে দেবে, ফলে সেই জায়গাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত। এবং কনসেপ্ট ক্লিয়ার থাকলেও প্রশ্ন ভাষা যেহেতু ঘুরিয়ে দেবে, সেহেতু প্রশ্ন খুব ঠান্ডা মাথায় শান্তভাবে পড়তে হবে, বারবার কোনো জায়গা দেখে নেবে যে প্রশ্নটা ঠিক কী বলতে চাইছে, তোমার কাছে উত্তরটা ঠিক কী চাইছে, সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে। সেই জন্য টাইম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে তোমাদের কিন্তু প্র্যাকটিসটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে তুমি বুঝে যাবে যে তোমাকে এক্স্যাক্টলি তোমার এক্সামের জন্য ঠিক কীরকম টাইম লাগছে, টাইমের অভাবে তোমার কোনো এফেক্ট হচ্ছে কিনা এক্সামের ক্ষেত্রে, সেটা কিন্তু বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য ফুল লেন্থ মক টেস্ট দেওয়াটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে দেখো, আমি ইন জেনারেল একটা স্ট্র্যাটেজি বললাম, কিন্তু সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি আলাদা হবে। এখানে মনে রাখতে হবে, আমি প্রথম থেকেই বলেছি, পথ দেখাবে কে? পথ দেখাবেন তিনি, যিনি এই পথে গিয়ে সফল হয়েছেন। বাংলা 60 দিনের প্রস্তুতির রূপরেখা কি হবে, তোমাকে পথ দেখাবেন বিগত যে স্কুল সার্ভিস কমিশন, আমি সালটা উল্লেখ করছি না, সেই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় যিনি রিজিওনাল র্যাঙ্ক করেছিলেন এবং বর্তমানে একটি গভর্নমেন্ট এডেড স্কুলের শিক্ষক, দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের যারা প্রস্তুতি নিয়ে আসছেন তাদেরকে পথ দেখাচ্ছেন, দিশা দেখাচ্ছেন আমাদের ভিএসসি একাডেমির শ্রদ্ধেয় এবং পূজনীয় স্যার, যার ক্লাস আমি ব্যক্তিগতভাবে খুব মন দিয়ে শোনার চেষ্টা করি। যখন লাইভ ক্লাস করতে পারি না তখন রেকর্ডেড ক্লাস শুনি। ব্যাকরণ যিনি হাতে ধরে খুব সুন্দর করে শেখান, এবং ব্যাকরণ ছাড়া সাহিত্যের আরও অন্যান্য দিক যিনি খুব সহজে বুঝিয়ে দিতে পারেন। আমরা যাকে শিক্ষক হিসাবে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ, সেই অনন্য পাঠক স্যার, তিনি তোমাদেরকে দিশা দেখাবেন আগামী 60 দিনের প্রস্তুতির রূপরেখা ঠিক কি হবে। আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের এই লাইভ সেশনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন করবে। তোমাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমরা তোমাদের প্রশ্নটা সরাসরি স্ক্রিনে তুলব এবং স্যার উত্তর দেবেন। নেক্সট, হিস্ট্রি। আগামী 60 দিনে ইতিহাসের প্রস্তুতির রূপরেখা ঠিক কেমন হবে, এই বিষয়ে তোমাকে গাইড করবেন আরেকজন অধ্যাপক ডক্টর গৌরী
ঈশ্বর চৌধুরী, অধ্যাপক ডক্টর গৌরীশ্বর চৌধুরী, যার জীবনের ইতিহাসটা অনেক বড়। নিজে প্রথমে WBCS অফিসার হিসাবে সিলেক্টেড হয়েছিলেন, WBCS অফিসার হিসাবে কাজ করছিলেন। WBCS অফিসার হওয়ার পরে তার ইচ্ছে হলো তিনি ছাত্রছাত্রীদের পড়াবেন। তারপর তিনি পড়ানোর জগতে এলেন এবং তিনি একটি সরকারি কলেজের অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অত্যন্ত ইতিহাসের অভিজ্ঞ শিক্ষক এবং তোমরা তাকে বিভিন্ন সময় পাবে। তিনি ঠিক দিশা দেখাবেন আগামী 60 দিনে তোমার প্রস্তুতির রূপরেখা কেমন হবে। তার কারণ ডক্টর গৌরীশ্বর চৌধুরী স্যার তিনি যেভাবে আলোচনা করবেন পুরো সিলেবাসটা এই সময়ের মধ্যে তুমি কিভাবে কমপ্লিট করবে, সেটা কিন্তু তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ স্যার শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি নয়, নেট সেটের প্রস্তুতি, WBCS এর প্রস্তুতি, WBCS প্রিলিমস, মেন্স, অপশনাল থেকে শুরু করে UPSCর প্রিপারেশন, সমস্ত জায়গার জন্য তিনি কিন্তু অত্যন্ত দক্ষ। আমরা বিগত দিনে তাকে WBCS এর ক্লাসে পেয়েছি, আমরা SLSTর ক্লাসে তাকে পাবো। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে ঠিক কিভাবে পড়তে হবে। ইতিহাস বিশাল বড় একটা সিলেবাস, সেটা কিভাবে পড়বে সেটা কিন্তু স্যার তোমাদেরকে প্রপারলি গাইড করবেন। এবং এই 60 দিনের তোমাদের প্রস্তুতির রূপরেখাটা কি হবে জানাবেন আমাদের অন্যতম মেন্টর, শ্রদ্ধেয়, পূজনীয়, আমাদের শ্রদ্ধেয়, সবার অত্যন্ত প্রিয় স্যার অধ্যাপক ডক্টর গৌরীশ্বর চৌধুরী। দেন জিওগ্রাফি তুমি কিভাবে 60 দিনে এই অত বড় সিলেবাসটাকে কমপ্লিট করবে সেটা নিয়ে তোমাদেরকে গাইড করবেন, জানাবেন আমাদের অন্যতম ফ্যাকাল্টি, জিওগ্রাফি দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন আমাদের অতিথি অধ্যাপক অভিজিৎ মুখার্জি স্যার। অভিজিৎ মুখার্জি স্যারের কাছে জেনে নেবে জিওগ্রাফির জন্য তোমাদের প্রস্তুতির রূপরেখাটা ঠিক কিভাবে তোমরা নেবে। ইংরেজিতে যিনি নেবেন তিনিও আমার ভীষণ কাছের আমার বন্ধু, অধ্যাপক তনুময় পান্ডা। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা, সেখানে 11-12 পরীক্ষায় তিনি সফল হয়েছিলেন এবং প্রথমের দিকে তিনি র্যাঙ্ক করেছিলেন, চাকরিতে যুক্তও হয়েছিলেন। তারপর কলেজ সার্ভিস কমিশনের রেজাল্ট যখন প্রকাশিত হয় তারপর তিনি সেখানেও সফল হন এবং স্বাভাবিকভাবে তিনি যেহেতু কলেজে পড়ানোর সুযোগ পেলেন, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর তিনি চলে গেলেন কলেজে অধ্যাপনা করতে। আমার খুব কাছের বন্ধু, আজকে ঠিক সন্ধ্যে 7টায় আমি আসছি অধ্যাপক তনুময় পান্ডা স্যারকে নিয়ে, লাইভ পডকাস্ট হবে এবং স্যারের সেশনটাতে খুবই উপকৃত হবে। আমার বন্ধু, অত্যন্ত কাছের, আমরা একই সময় অনেকটা সময় কাটিয়েছি এবং খুব ভালো মেমোরি রয়েছে। আজকের সেশনটা যারা ইংরেজি নিয়ে SLST পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তনুময় স্যার বোঝাবেন আগামী 60 দিনের প্রস্তুতির রূপরেখা ঠিক কেমন হবে। এরপরে আসছি এডুকেশন, অধ্যাপক শুভব্রত ঘোষ। ঠিক 60 দিনের প্রস্তুতির রূপরেখা কেমন হবে সেইটা নিয়ে আলোচনা করবেন অধ্যাপক শুভব্রত ঘোষ। অধ্যাপক শুভব্রত ঘোষ অত্যন্ত অভিজ্ঞ একজন অধ্যাপক এবং স্বনামধন্য একটি কলেজে আগে অধ্যাপনা করেছেন, বর্তমানে তিনি কলেজ চেঞ্জ করেছেন। এখনও যে কলেজে অধ্যাপনা করছেন সেই কলেজটি অত্যন্ত স্বনামধন্য কলেজ। তিনি দীর্ঘদিন ধরে নেট সেট এবং SLST পরীক্ষার প্রস্তুতি প্রদানের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বোঝাবেন আগামী 60 দিনের প্রস্তুতির রূপরেখা ঠিক কেমন হবে। এবার আমি বলবো না তোমরা কোচিংয়ে ভর্তি হও, কোচিং নাও, তোমরা প্রথমে সেলফ স্টাডি করো। সেলফ স্টাডি করতে গিয়ে যদি তোমাদের মনে হয় যে একটু গাইডেন্সের প্রয়োজন রয়েছে তাহলে গাইডেন্স নিতে পারো। আমাদের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, আমরা আরেকটি ব্যাচ শুরু করব এবং সেই ব্যাচটির ক্লাস কিন্তু অলরেডি চলবে, কারণ এই মুহূর্তে আমাদের সময় নেই।
তাই প্রতিদিন ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। যারা দেরি করে ভর্তি হবে তাদের জন্য আমাদের অ্যাপে লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সনস থাকবে, এবং আমরা যদি সময় পাই তাহলে এই যে ক্লাসগুলো আমরা কিছুটা রিভিশন করিয়ে দেব। তবে রিভিশনটা আমরা করাবো ততদিন পর্যন্ত, অর্থাৎ 25 জুনের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য যে সিলেবাসটা 25 জুন পর্যন্ত এগিয়ে যাবে সেই অংশটুকু আমরা কুইক রিভিশন করিয়ে দেব। কেন আমাদের এখানে ভর্তি হবে? তুমি ভর্তি হতে পারো, যদি মনে হয় ভর্তি হওয়ার দরকার আছে তাহলে হবে, কিন্তু আমি বলবো যে সেলফ স্টাডির বিকল্প কোনো হয় না, সেলফ স্টাডির উপরেই বেশি গুরুত্ব দাও। কোনো কোচিং সেন্টার বা আমরাও দাবি করতে পারি না যে আমরা তোমাদেরকে পাস করিয়ে দেবো, আমাদের এখানে এলে কোনো ম্যাজিক হয়ে যাবে, তা কিন্তু নয়। আমরা যে ফ্যাসিলিটিগুলো দেব সেইগুলো দেখে নাও, তাতে যদি মনে হয় যে তোমাদের উপকার হতে পারে তাহলে তোমরা ভাবতে পারো। এবং আমাদের কোর্সের ফিস অত্যন্ত কম, এবং যাদের ফিনান্সিয়াল অবস্থা খারাপ তারা আমাদেরকে বললে আমরা কোর্সের কনসেশন দিয়ে দিচ্ছি। অর্থনৈতিক প্রতিকূলতা আমাদের কোর্সে ভর্তি হওয়ার, কোনো কোর্সেই ভর্তি হওয়ার ক্ষেত্রে বাধা হবে না। তো আমরা কি কি প্রোভাইড করব? আমরা লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস প্রোভাইড করব, সেই সঙ্গে সেই লাইভ ক্লাসের রেকর্ডেড আমরা দিয়ে দেব আমাদের অ্যাপে, রেকর্ডেড ভার্সন থাকবে, এবং তুমি যতবার খুশি অ্যাপে তোমরা সেই রেকর্ড ক্লাস দেখতে পারবে। আমরা কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল দেবো, ইউনিট ওয়াইজ মক টেস্ট প্রোভাইড করবো, PYQ অ্যানালিসিস ক্লাস দেবো, সাবজেক্ট ওয়াইজ আমাদের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকবে, ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, এবং সাবজেক্ট স্পেসিফিক মেন্টার্স থাকবে যারা তোমাদের যে কোনো জায়গাতে সমস্যা হলে হেল্প করবেন। চলো আজকে আমরা এখানেই সেশনটা শেষ করছি। যদি তোমাদের মনে হয় যে এই সেশনটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হচ্ছে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে কেমন লাগছে। চলো, আমাদের 7টায় লাইভ আছে, আমরা এই সেশনটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যেতে যেতে সবার জন্য প্রার্থনা, ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। নমস্কার।